মহাকাশযানের যাত্রীদের ছবি দেখো। আগেও নিশ্চয়ই দেখেছ কেমন সবাই ভেসে বেড়াচ্ছে। এটা ভিডিওতে আরো নাটকীয় হয় ব্যাপারটা। ওপর এবং নিচের মধ্যে কোনো তফাতই বোঝা যাচ্ছে না। দেয়ালে ধাক্কা খেলে নিউটনের তৃতীয় নিয়ম মেনে উল্টো দিকে ভেসে চলেছে লোকে। তাহলে কি সত্যিই এখানে মহাকর্ষ নেই? অথচ আমরা জানি যে এই স্পেস শাটল বা স্টেশন পৃথিবী থেকে খুব একটা বেশি দূরে নয়, ভূপৃষ্ঠ থেকে মাত্র এই ধরো 250 মাইল মতন দূরে। অঙ্ক কষে দেখা যেতে পারে ব্যাপারটা কি। ধরো M1 ভরের একটা জিনিসের ওপর পৃথিবীর মহাকর্ষ হবে S সমান G, মানে নিউটনের সেই মহাকর্ষ ধ্রুবক, আর ওই দুটো ভরের গুণফল মানে M1 এবং পৃথিবীর যে ভর ME যেটা বলবো, আর তাকে ভাগ করতে হচ্ছে ওই বস্তুটির কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেই R এর বর্গ দিয়ে। আচ্ছা, যদি পৃথিবীর বুকে ওই M1টি থাকতো ভূপৃষ্ঠে, তাহলে এই R হতো ভূপৃষ্ঠে পৃথিবীর ব্যাসার্ধ, আর ওই ওপরে থাকলে সেটা হবে দূরে ওই মহাকাশ জানে থাকলে আর এর হবে আর ই, মানে পৃথিবীর যে ব্যাসার্ধ যোগ এই তাদের ভূপৃষ্ঠ থেকে দূরত্ব, এই দুটোর যোগফলের সমান আর ই যোগ ডি। আচ্ছা, কিন্তু যেহেতু আর ইর তুলনায় ডি খুবই ছোট, কারণ পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6371 কিলোমিটার, আর এটা আমরা বলছি 400 কিলোমিটার মাত্র এই ডিটা, তাহলে ওই পৃথিবীর যে ওজন, পৃথিবীর ভর এবং জি এর মান বসিয়ে যদি তুমি এটা অঙ্ক কষো, তাহলে দেখবে যে ওই পৃথিবীর বুকে মহাকর্ষের ত্বরণের মান হচ্ছে 9.82 মিটার পার সেকেন্ড, এবং ওই 400 কিলোমিটার দূরে এই জি এর মান হবে খুব একটা কম নয়, 8.69 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ওখানে মহাকর্ষের টান খানিকটা কম, কিন্তু এমন কিছু নয়। আচ্ছা, তাহলে ব্যাপারখানা কি? আচ্ছা, সাধারণ গতিবেগে তুমি যদি কোনো একটা জিনিসকে ছুঁড়ে দাও, তাহলে সে খানিক দূর গিয়েই মাটিতে ধপাস করে পড়বে। আরো জোরে যদি দাও, আরো খানিকটা দূরে গিয়ে পড়বে। কিন্তু যদি খুব জোরে, যেটাতে একমাত্র নাসা বা ওরকমের মানে খুব মানে বিশাল কাণ্ড করে যদি 27,000 কিলোমিটার বেগে কিছু তুমি ছুঁড়তে পারো, তাহলে বস্তুটি পৃথিবীতে পড়তে পারবে না। সে একটা কক্ষপথে পৃথিবীর চারদিকে ঘুরতে থাকবে। অবশ্য প্রথমে তাকে খানিকটা ওপরে নিয়ে যেতে হবে, যেখানে হাওয়া নেই, হাওয়ার ঘর্ষণ তাকে আটকাচ্ছে না। তাহলে সেই 400 কিলোমিটার ওপরে তুলে তারপরে যদি তাকে 27,000 কিলোমিটার বেগে ছোঁড়া যায়, তাহলে সে ওই কক্ষপথে ঘুরতে থাকবে। এবং তখন হবে কি, ওই কক্ষপথে ঘোরার ওই ভীষণ বেগের জন্য, এবং যেহেতু এটা একটা বৃত্তাকার পথে ঘুরছে, তখন সে একটা কেন্দ্রাতিগ ত্বরণ অনুভব করবে, একটা যেটাকে সেন্ট্রিফিউগাল ফোর্স বলে, এবং সেটি এই মহাকর্ষকে নাকচ করে দেবে। এদের দুজনের টানাটানিতে সেটা সেই জন্যেই টানাটানি হচ্ছে বলেই ওই মহাকাশ যানে ব্যাপার যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা মহাকর্ষ নেই বলে নয়, আসলে এত জোরে ঘুরছে বলে সে পড়তে পারছে না পৃথিবীতে। সে কারণে ওই দুটো বলের মধ্যে কাটাকাটি হয়ে যাচ্ছে। আর ওই বায়ুমণ্ডলের বাইরে বলে সেটা স্টেশনটি বহুদিন ঘুরবে, কিন্তু আস্তে আস্তে সেটি
বেগ কমে যায়, কাজেই সে ক্রমে ক্রমে মাটিতে ফিরে আসবে এবং মাটিতে ফেরার আগেই সে ওই বায়ুমণ্ডলের ঘর্ষণে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। আর যদি আরো জোরে যেত তাহলে ও পৃথিবীর বাইরে চলে যেতে পারত। আচ্ছা, এই অবস্থায় খুব অসুবিধের মধ্যে থাকতে হয়, মানে যদি মানে মহাকর্ষের টান তো ওরা অনুভব করছে না, কাজে যদি জানালা দরজা কিছু না থাকতো ওই ইয়েতে স্পেস স্টেশনে, তাহলে কিন্তু ভেতরের মানুষদের ওরা বুঝতে পারতো না যে ওরা পৃথিবীর এত কাছে আছে, এবং তারা সত্যিই অবাক হয়ে যেত যে এটা ব্যাপারখানা কি। কারণ ওদের যে অনুভবটা হচ্ছে সেটা মনে হচ্ছে তারা বহু দূরে, কোনো মহাকর্ষ থেকে বহু দূরে চলে গেছে। এই অবস্থায় অভ্যেস করার জন্য এরোপ্লেন করে এই যাত্রীদের, যারা ওখানে মহাকাশযানে যাবে, তাদের ওড়ানো হয় একটা প্যারাবোলিক বা ওরকম একটা, যেন ওই প্রজেক্টাইল আমরা যেগুলো হিসেব করেছি আগে, যে একটা বল ছুঁড়ে মারলে সেটা কেমন ভাবে প্যারাবোলের মতন ভাবে পৃথিবীতে পড়ে, তো ওই এরোপ্লেনগুলোকে ঠিক ওইভাবে ওপরে, অনেক ওপরে নিয়ে গিয়ে যেন তারা পড়ে যাচ্ছে পৃথিবীর দিকে, সেই অবস্থাটা তৈরি করে, যেটা ওই অনেক খেলার মাঠে কিংবা এরোপ্লেনও অনেক সময় যখন ওই ডিপ পকেটে পড়ে, যখন অনেক দূর তাড়াতাড়ি নেমে আসে, তখন অনেক মনে হয় যে ভেতরটা কিরকম যেন খালি হয়ে যাচ্ছে, সেই অবস্থাটা। তো সেটাতে অভ্যেস করতে করতে এই যাত্রীরা সেটাতে অভ্যস্ত হয়ে যায়, তখন তারা তাদের কাজকর্ম করতে হয় এবং সেখানে অনেক দিন পর্যন্ত থাকতে পারে, হয়তো 6 মাস পর্যন্ত থাকলেও তারা, যদিও তখন তাদের নানা রকম অসুবিধা হয়, কিন্তু তারা মানে সেটা সহ্য করতে পারে। তো এই হচ্ছে আসল ব্যাপার, যে স্পেস স্টেশনে যাত্রীরা যে শূন্যে ভেসে বেড়াচ্ছে তার আসল ব্যাপারটা হচ্ছে এই।